পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। একদিকে ইরান, হামাস, হুতি, হিজবুল্লাহ, অন্যদিকে আমেরিকা, ইসরায়েল ও তার মিত্ররা। পুরোদমে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্য যেন এখন এক আগুনের লেলিহান শিখা। যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে এই আগুন, আর এতে করেই বেজে উঠতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। হুতির ক্ষেপণাস্ত্র আটকানোর সক্ষমতা ইসরায়েলের নেই বলে কঠিন হুঁশিয়ারি হাউসি বাহিনীর। এদিকে ইরানের সঙ্গে অর্থনৈতিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোই ইরানের অগ্রাধিকার। জানাবো লেবাননকে $37 কোটি মানবিক সহায়তার আহ্বান জাতিসংঘের। এদিকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিমান শক্তিতে অদম্য হয়ে উঠছে চীন। এবং সর্বশেষ জানাবো গাজায় নিহতের সংখ্যা প্রকাশিত পরিসংখ্যানের চেয়েও 40% বেশি বলে লাস্টেটের গবেষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হুতির ক্ষেপণাস্ত্র আটকানোর সক্ষমতা ইসরায়েলের নেই। ইয়েমেনের হুতি গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, প্রমাণিত হয়েছে যে ইসরায়েল ইয়েমেনি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এবং ভূপাতিত করতে অক্ষম। এক টেলিভিশন ভাষণে আব্দুল মালিক আল হুতি বলেন, এই ব্যর্থতা তেল আবিব সরকারের প্রতিরক্ষা সক্ষমতার বড় দুর্বলতার ইঙ্গিত করে। তিনি বলেন, ইয়েমেনি বাহিনী হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে একাধিকবার দখলকৃত ভূমির গভীরে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যার প্রতিশোধ হিসাবে পরিচালিত ইয়েমেনের অভিযান দখলদার সরকারের উপর যথেষ্ট অর্থনৈতিক ক্ষতি চাপিয়ে দিচ্ছে। হুতির ভাষায় এই অভিযানের বিরাট প্রভাব রয়েছে। তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ। ইয়েমেন শত্রুর মধ্যে ভয়, উদ্বেগ এবং আতঙ্ক তৈরি করছে। ইসরায়েলি বিমান শিল্প নাটকীয়ভাবে প্রভাবিত হয়েছে, কারণ আমাদের অভিযানের সময় বেন গুরিয়ন বিমানবন্দরে এবং বাইরে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। হুতি ইসরায়েলের জন্য $8 বিলিয়ন সাহায্য প্যাকেজের জন্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, জয়নবাদী শত্রুরা নারী ও শিশুদের হত্যা করার জন্য এই গোলাবারুদ ব্যবহার করবে। ইরাকের সঙ্গে অর্থনৈতিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোই ইরানের অগ্রাধিকার। কালিবফের মন্তব্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, শত্রুরা এই অঞ্চলে তাকফিরি গোষ্ঠীগুলোর উগ্রবাদী কার্যকলাপ আবারও ছড়িয়ে দিতে চাইছে। একই সঙ্গে তিনি তেহরান ও বাগদাদের মধ্যে অর্থনৈতিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়েছেন। সীমা নিউজ এজেন্সির বরাত দিয়ে শাহাব নেটওয়ার্ক জানিয়েছে যে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ গতকাল তেহরানে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সোদানির সঙ্গে দেখা করে জোর দিয়ে বলেন, ইরান ও ইরাকের মধ্যে বিদ্যমান সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। দুই দেশের মধ্যে ব্যাপক সহযোগিতা গড়ে তোলা উচিত এবং বিভিন্ন স্তরে সম্পূর্ণ বোঝাপড়া থাকা উচিত বলে তিনি মনে করেন। এ সময় তিনি বলেন, আমাদের এবং সেই সাথে মুসলিম দেশগুলোকেও সিরিয়ার বিষয়ে মতামত বিনিময় করতে হবে। কলিবফ বলেন, আমাদের সকলকে বিশ্বাস করতে হবে যে সিরিয়া একটি স্বাধীন দেশ এবং এর আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত। ইরানের সংসদ স্পিকার বলেন, এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের কারণে মুসলিম দেশগুলোর মধ্যে, বিশেষ করে ইরান ও ইরাকের মধ্যে ঐক্যের বৃহত্তম গুরুত্ব বহন করে। এই বিষয়টি ইসলামী দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি তা রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণের ভূমিকা পালন করতে পারে বলে জানান কলিবফ। বৈঠকে কালিবফ জোর দিয়ে বলেন যে আজ আমাদের প্রধান শত্রু হল ইহুদিবাদী সরকার এবং আমেরিকা। ইরান ও ইরাকের মধ্যে বিদ্যমান ঐক্যকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাদের প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু তারা কখনোই সফল হবে না। ইরাকি প্রধানমন্ত্রী বলেন যে এই অঞ্চলের বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে তিনি তেহরান সফর করেছেন এবং দুটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং ভ্রাতৃপ্রতিম দেশ হিসাবে ইরাক ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই এই সফরের উদ্দেশ্য। লেবাননকে $37 কোটি মানবিক সহায়তার আহ্বান জাতিসংঘের। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েল সীমান্তে বিমান হামলা চালায়। এর প্রতিবাদে ইসরায়েল
গত বছরের সেপ্টেম্বরে হিজবুল্লাহদের উপর অভিযান জোরদার করে এবং পরে লেবাননের সেনা পাঠায়। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে বাস্তুচ্যুত হন লেবাননের লাখো বাসিন্দা। বাস্তুচ্যুত জনগণের মধ্যে অতিরিক্ত ৩৭ কোটি ১৪ লাখ ডলার মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই বাড়তি অর্থ গত অক্টোবরে প্রাথমিক সহায়তা হিসাবে লেবাননকে যে ৪২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার দেওয়ার আহ্বান জানানো হয়েছিল তার সঙ্গে যুক্ত হবে। উভয় পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ায় কয়েক লাখ লোক তাদের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। জাতিসংঘ জানিয়েছে আবেদনের পর প্রায় ২৫ কোটি মার্কিন ডলার সংগ্রহ হয়েছে। হিজবুল্লাহ সঙ্গে ইসরায়েলি সেনাদের ২ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ আরও একাধিক নেতা নিহত হন। পরে উভয় পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হলে নভেম্বর থেকে তা কার্যকর হয়। লেবাননের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক ইমরান রিজা এক বিবৃতিতে বলেন, যুদ্ধ বিরতিতে কিছুটা আশার আলো দেখা দিলেও এখনও ১,২৫,০০০ লোক বাস্তুচ্যুত রয়েছে এবং আরও হাজার হাজার মানুষ ঘরবাড়ি ধ্বংস হওয়ায় মানবেতর জীবনযাপন করছে। তিনি আরও বলেছেন, অতিরিক্ত অর্থায়ন নাগরিকদের জীবনযাত্রা স্বাভাবিক করতে ব্যয় করা হবে। জাতিসংঘের মতে গত ২৭ নভেম্বর ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে বাস্তুচ্যুত ৮ লাখেরও বেশি মানুষ তাদের বাড়ি ঘরে ফিরে এসেছেন। যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিমান শক্তিতে আদম্য হয়ে উঠছে চীন। একটি নতুন গবেষণা প্রতিবেদনে যুক্তি দেওয়া হয়েছে যে যুদ্ধের সময় চীন ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ আমেরিকান বিমান শক্তিকে দমন বা ধ্বংস করতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের পক্ষে চীনের বিমান বাহিনীর উপর পাল্টা আক্রমণ করা কঠিন হবে। প্রতিবেদনের লেখকরা উল্লেখ করেছেন যে চীন তার বিমান ঘাঁটিগুলোকে শক্তিশালী করতে এবং এই অঞ্চলে তার যুদ্ধ বিমানকে বৈচিত্র্যময় করতে আমেরিকার চেয়ে দ্রুত কাজ করছে, যা চীনের পক্ষে ভারসাম্যহীনতা তৈরি করছে। তাইওয়ানের বিরুদ্ধে লড়াইয়ের মতো সংঘাতে আমেরিকান বিমান ঘাঁটিগুলো আক্রমণের ঝুঁকিতে রয়েছে। গবেষক থমাস এবং টিমোথি ওয়ালটনের একটি নতুন হাডসন ইনস্টিটিউট বিশ্লেষণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলির মুখোমুখি গুরুতর হুমকির কথা তুলে ধরেন এবং প্রতিরক্ষা বিভাগের চীনের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার এবং যুক্তরাষ্ট্রের অপর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে মার্কিন আইন প্রণেতাদের উদ্বেগের প্রতিধ্বনি করে। প্রতিবেদনে শোটার্ক ও ওয়ালটন লিখেছেন যে চীন গত দশকে তার বিমান ঘাঁটিগুলোকে প্রতিরক্ষা সম্প্রসারণ এবং শক্তিশালী করার জন্য বড় বিনিয়োগ করেছে এবং তার শক্তিশালী বিমান আশ্রয় কেন্দ্র এবং পৃথক অস্থায়ী বিমান আশ্রয় কেন্দ্র দ্বিগুণেরও অনেক বেশি করেছে। চীন তার ট্যাক্সওয়ে এবং রাম এলাকাগুলোতেও যোগ করেছেন। এই সমস্ত প্রচেষ্টা কার্যকরভাবে চীনা সেনাবাহিনীকে সম্ভাব্য যুদ্ধে যুদ্ধবিমান রক্ষা এবং উৎক্ষেপণের জন্য আরও জায়গা দেয়। তুলনামূলকভাবে মার্কিন প্রচেষ্টা কম এবং এই অঞ্চলের মিত্রদের সহ তার সামরিক বিমান ঘাঁটির সক্ষমতা চীনের প্রায় ১/৩ দক্ষিণ কোরিয়া ছাড়া এটি ১/৪ নেমে আসে এবং ফিলিপাইন ছাড়া এটি মাত্র ১৫% নেমে আসে। বিমান বাহিনী তার অ্যাজাইল কম্ব্যাট এমপ্লয়মেন্ট প্রচেষ্টায় অংশ হিসাবে বিচ্ছিরণ এবং অস্বাভাবিক রানওয়েগুলোতে দেখছে, তবে এখনও একটি উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে যা কাজে লাগানো যেতে পারে। এই ভারসাম্যহীনতার অর্থ হল মার্কিন এবং মিত্র বিমান ঘাঁটিগুলোকে ধ্বংস করতে চীনের অনেক কম ক্ষেপণাস্ত্র বা বিমান হামলার প্রয়োজন হবে। শুটগার্ট এবং ওয়ালটন লিখেছেন, চীনা সামরিক মদত বাদে অপ্রত্যাশিত আক্রমণ গুরুত্বপূর্ণ, যা আমেরিকা এবং তার মিত্রদের অপ্রত্যাশিতভাবে আক্রমণ করতে পারে এবং বিমান অভিযানে চীনকে এগিয়ে নিয়ে যেতে পারে। গাজায় নিহতের সংখ্যা প্রকাশিত পরিসংখ্যানের চেয়েও 40% বেশি। ব্রিটেনের এক চিকিৎসক জানিয়েছে, গাজায় যুদ্ধের প্রথম 9 মাসে নিহতের যে সংখ্যা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করেছে, বাস্তবে এই সংখ্যার চেয়েও 40% বেশি। দ্য লাস্টেট মেডিকেল জার্নাল আজ জানিয়েছে, গাজার জনসংখ্যার প্রতি ৩৫ জনের একজন গত জুলাই মাসের শেষ নাগাদ পর্যন্ত নিহত হয়েছে, যা সেখানকার জনগণ এবং জনসংখ্যার প্রায় 2.9%। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত বছরের 30 জুন পর্যন্ত সময়ে গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ছিল ৩৭,৮৭৭ জন, কিন্তু লাস্টেটের গবেষণা বা তদন্ত অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা প্রায় ৬৪,২৬০ জন, যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টের তুলনায় ৪১% বেশি। হাজার হাজার ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় তাদেরকে নিখোঁজের মধ্যে ধরা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় একই সময়ে আহতদের সংখ্যা 1 লাখেরও বেশি।